এই যে ছাত্র যে আন্দোলন হলো, তারপর কলকাতায় নেহা বেরা আছেন, উনি যে প্রতিবাদ সভা করলেন, সাংবাদিক সম্মেলন করলেন। হ্যাঁ আপনি অ্যাজ এ ছাত্র, হ্যাঁ। ছাত্র হিসেবে আপনি কি বুঝলেন উনি যে এত এত কথা বললেন? নেহার বক্তব্য আমি বেশ কিছুদিন ধরে দেখছি এবং সেটা আমি জানি নেহা কী ধরনের রাজনীতি নেহা করেন এবং সেই রাজনীতি আমি সমর্থন করি, আমি নিজেও সেই রাজনীতিটা প্র্যাকটিস করি, এইটা বলে রাখলাম। নেহার বক্তব্য সব থেকে ইম্পর্টেন্ট যে বিষয়টা আমার মনে হয়েছে আজকে, সেটা হলো ভারতবর্ষ এই মুহূর্তে দাঁড়িয়ে অনেক ধরনের অন্ধকার, অনেক ধরনের অসুস্থতা ভারতবর্ষকে জড়িয়ে ধরেছে, কিন্তু সেই অন্ধকারটাকে কিভাবে কাটিয়ে বের করতে হবে, যেভাবে 47 সালে এবং 47-এর আগে এত এত স্বাধীনতা সংগ্রামীরা তারা সবাই আন্দোলন করে দেশ থেকে ব্রিটিশদেরকে তাড়িয়েছে এবং দেশটাকে একটা বিশেষভাবে তৈরি করেছে, সেইভাবে আমাদেরকে আবার একটা লড়ার চেষ্টা করতে হতে পারে যদি ভারতবর্ষ আবার সেরকম একটা অন্ধকারের দিকে চলে যায়। সেইটাই আমার মনে হলো যে আমাদেরকে নতুনভাবে লড়াই করতে হবে, দেশটাকে বাঁচাতে হবে। তো এই যে গতদিন আমরা ঝাড়খণ্ডে দেখলাম এবং দিল্লিতে তো হলো, তো সেখানে গিয়ে দুই সরকারই দুটি ভিন্ন হতে পারে, কিন্তু ছাত্রদের উপর যে অ্যাকশন সেটা কিন্তু সমান। একদমই সমান, হ্যাঁ হ্যাঁ একদমই। এবং শুধু এই সরকারটা না, এর আগেও তৃণমূলের সরকার যখন ছিল তখন আমরা দেখেছি কিভাবে ছাত্রদের ওপর লাঠিচার্জ করা হতো, এবং এই কোনো কিছুই নতুন না। বা কেরালাতে যখন আমরা দেখি যে এতদিন পর্যন্ত যখন সিপিএমের সরকার ছিল সেখানেও সরকারে থাকাকালীন তারা জলকামান ছুঁড়েছে, এখন কংগ্রেসের সরকার তারাও জলকামান ছুঁড়েছে। এইভাবে ন্যারেটিভটাকে আপনি যতটাই চেষ্টা করবেন যে ঝাড়খণ্ডে তাহলে ঝাড়খণ্ডের প্রোটেস্টাররা তাহলে ভালো প্রোটেস্টার এবং ওরা ওরা অনেক কি বলে, ওরা পাকিস্তানি নয়, ওরা চাইনিজ ফান্ডেড নয়, কারণ ওরা জেএমএম এর বিরুদ্ধে প্রোটেস্টটা করছে। এইখানে একটা আমাদের সমস্যা আছে, এই বোঝার পড়াটাতে সমস্যা আছে যে বিজেপির বিরুদ্ধে কেউ আন্দোলন করলে সেই তখনই অ্যান্টি ইন্ডিয়া হয়ে যায়, সে তখন পাকিস্তান হয়ে যায়, টুকরে টুকরে গ্যাং হয়ে যায়। কিন্তু তৃণমূলের বিরুদ্ধে কেউ আন্দোলন করলে, সিপিএমের সরকারের বিরুদ্ধে কেউ আন্দোলন করে, তখন তারা বেশ ভারতীয় থাকে। তো এই বোঝাটাকে আমাদেরকে চেঞ্জ করতে হবে। যে সরকারে থাকবে, যেই স্ক্যাম করবে, যেই করাপশন করবে, তার বিরুদ্ধে রাস্তায় ছাত্ররা নামবে, যুবরা পথে নামবে এবং তাকে গদিটা ছাড়তে হবে, সোজা কথা। আমরা নর্মাল এডুকেশন থেকে সরে এসেছি, হায়ার এডুকেশনে চলে এসেছি, বারে বারে যে ফাঁস হচ্ছে, ছাত্ররা এটা নিয়ে কি চিন্তা করছে আপনি অ্যাজ এ ছাত্র? আমি আপনাকে আচ্ছা একটু সময় নিয়ে বলছি। প্রথমে যদি আমি দেখি শিক্ষা ব্যবস্থাটাকে, আমি ওভাবে ভাগ করছি না এখনই। প্রথমে দেখছি ওভারঅল যে শিক্ষা ব্যবস্থাটা, স্কুলে আপনার টডলার থেকে শুরু করে আপনি পিএইচডি করছেন, এই গোটা বিষয়টা, এই গোটা শিক্ষা ব্যবস্থাটা বেসরকারিকরণ করার একটা চেষ্টা সরকার, বিজেপির সরকার বহু বছর ধরে চালিয়েই যাচ্ছে। দিস বিং দেয়ার, এরপরে আমরা দেখছি যে আমি যেহেতু আমি কলেজ পড়েছি, আমি মাস্টার্স করেছি, এই মুহূর্তে আমার ইচ্ছে আমি পিএইচডি করতে চাই, আমি একাডেমিক্সে আসতে চাই, কিন্তু এই আশাটা, আমি হায়ার এডুকেশনই বলছি আর কি, এই আশাটা কতটা কঠিন সেটা বোঝাচ্ছি আপনাকে। ধরে নিন নেট পরীক্ষাটা হয় করোনার পর থেকে, বছরে 2বার করে হয়। এই নেট পরীক্ষায় আমার সাবজেক্ট হচ্ছে সোশিওলজি। গত বছরে সোশিওলজির পেপার লিক হয়, এবছরের আমরা খবর পাচ্ছি এবছরে সোশিওলজি পেপার লিক হয়েছে গত বছর। এবং সোশিওলজি পেপার যখন লিক হয়, আপনাকে আরেকটা বিষয় আমি দেখাচ্ছি যে ধরুন আমি দিল্লিতে পড়াশোনা করছিলাম আমার মাস্টার্স, সোশিওলজির যখন পরীক্ষাটা হয়, নেটের যখন পরীক্ষাটা হয়, পরীক্ষাটার আমি সেন্টার নিয়ে আমার ঘর যেখানে কলকাতায় আমি পরীক্ষা দিলাম, আমি দিল্লিতে পড়তে চলে গেলাম, পেপারটা লিক হলো, আমাকে সেন্টার চেঞ্জ করতে দেওয়া হচ্ছে না যে আমি আবার দিল্লিতে বসে টেস্ট আমি দিতে পারবো, আমাকে বলা হচ্ছে আমি আবার কলকাতায় ফিরে এসে পরীক্ষাটা দেবো। স্বাভাবিকভাবে সেটা আমরা করি না। দ্বিতীয়ত, প্রত্যেকটা কলেজে অনেক ধরনের ফেলোশিপস হতো। আপনি ধরে নিন গবেষণা করছেন হায়ার এডুকেশনে, গবেষণা করলে আপনাকে তো, আপনার বয়স 22-23, আপনাকে তো সংসারটাও চালাতে হবে, আপনি পয়সাটা কোত্থেকে পাবেন? তার জন্য সরকার গবেষণায় আপনাকে আরও বেশি, সরকার চাইবে যাতে আপনি গবেষণা করুন, তার জন্য আপনাকে ফেলোশিপ দেওয়া হতো। সেই ফেলোশিপ একটার পর একটা সব কটা বন্ধ করে দেওয়া হচ্ছে। নন নেট যা স্টাইপেন্ড ফেলোশিপ কলেজগুলোতে ছিল সেগুলো আর পাওয়া যাচ্ছে না। আপনি নিজে দেখুন, যাদবপুরের মতো অত্যন্ত ভালো একটা ইউনিভার্সিটিতে যখনই পিএইচডির ভ্যাকেন্সি বেরোয়, একটা কি দুটো করে বেরোয়, অর্থাৎ আপনার হায়ার এডুকেশনে কোনো জায়গাই নেই। আর স্কুল শিক্ষার ব্যাপারে আপনি তো ভালো করে, আপনি সাংবাদিকতায় রয়েছেন এবং গোটা পশ্চিমবঙ্গের মানুষ জানে যে কতগুলো সরকারি স্কুল এই লাস্ট 10-12 বছরে বন্ধ হয়েছে। তো শিক্ষা ব্যবস্থা তো, আর সব থেকে ইম্পর্টেন্ট ব্যাপার, এই যে স্কলারশিপটা নেই বললাম, ফেলোশিপটা নেই বললাম, আপনাকে সরকার বলছে, আমাকে রেগুলারলি মেসেজ করা হয় যে আমি লোন নিই ব্যাংক থেকে, যে আমি হায়ার এডুকেশনটা করবো অ্যাডামাস ইউনিভার্সিটি, অ্যামিটি ইউনিভার্সিটি থেকে করবো, আমি তাহলে লোন নিয়ে নিই। অর্থাৎ সরকার যে আমাকে বৃত্তি দেবে, আমার ট্যাক্সের টাকায় আমাকে বৃত্তি দেবে যাতে আমি পড়াশোনাটা আমার এগিয়ে যায়, সেটা না করে সরকার দেখাচ্ছে যে দেখো অতগুলো প্রাইভেট ইউনিভার্সিটি রয়েছে, তুমি সেখানে গিয়ে লোন নিয়ে পড়াশোনা করো, যে লোনগুলো তুমি চুকিয়ে দেবে। এইটা হচ্ছে ভারতবর্ষের এডুকেশন সিস্টেমের অবস্থা এই মুহূর্তে। শেষ কোশ্চেন করব,
সিজেপি ছাত্র আন্দোলনের মতনই বর্তমানে সংরক্ষণ বিরোধী মানে রিজার্ভেশন বিরোধী আন্দোলন হচ্ছে, তো অ্যাজ এ আপনি এই বিষয় নিয়ে ব্যক্তিগত মত কি দেবেন? আমার ব্যক্তিগত মতটা আমার পলিটিক্যাল মত, ব্যক্তিগত বলে কোনো কিছু হয় না, সমস্তটাই রাজনৈতিক। সংরক্ষণ অত্যন্ত জরুরি একটি সামাজিক ব্যবস্থা। সংরক্ষণ আমরা কলকাতার শহরে বসে থেকে আমরা হয়তো বুঝতে পারি না যে পুরুলিয়ার একটি গ্রামে, যে গ্রামে জল পৌঁছায় না, যে গ্রামের একজন আদিবাসীকে কোনোদিন সেই আদিবাসীকে কোনো একটি শহরের স্কুলের মুখ দেখতে দেওয়া হয় না, যে আদিবাসী গ্রামে কোনো স্কুল খুলতে দেওয়া হয় না, যে আদিবাসী গ্রামে কোনো কুয়োর জল সে আদিবাসী এবং দলিত মানুষগুলোকে খেতে দেওয়া হয় না, সেই মানুষগুলোর জন্য সংরক্ষণটাই একমাত্র হাতিয়ার যে সে স্কুলের এই স্কটিশ চার্চ কলেজে, এই আশুতোষ কলেজে, এই প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে এসে একই সিটে সে বসবে, এইটা। আর দ্বিতীয়ত আমাদের কাস্ট সিস্টেম নিয়ে অনেকটা সমস্যা আছে আমাদের বোঝাপড়া। আমার মনে হয় যে দেখুন, কালচারাল ক্যাপিটাল বলে তো একটা বিষয় হয়, যে আমার ধরে নিন আমি একজন দলিত মানুষ, আমি যদিও দলিত নই কিন্তু ধরে নিচ্ছি আমি দলিত মানুষ, আমার বাবা পায়খানা পরিষ্কার করার কাজ করতেন এবং আমার ঘরে বইপত্র, আমার ঘরে কোনো লাইব্রেরি, কোনো বইয়ের শোকেস ছিল না কোনোদিনও। আমি যখন মাধ্যমিকটা দিতে যাচ্ছি এমন একজন মানুষের সাথে, মানে যতজন পরীক্ষা দিচ্ছে তাদের মধ্যে এমন একজন রয়েছে যার বাড়িতে ডিনার টেবিলের আলোচনাটাই হচ্ছে শরৎচন্দ্র কী কী কবিতা, কী কী গ্রন্থ লিখেছিলেন, শরৎচন্দ্র কতটা পপুলার ছিলেন শ্রীকান্ত লেখার সময়, বা রবীন্দ্রনাথের কোন কাব্যগ্রন্থটা কোন সালে রচনা হয়েছে, কোন কাব্যগ্রন্থ ভালো, কোন বঙ্কিমের কোন কথাটা ভালো না, এই সমস্ত আলোচনা হয় একটি মানুষের বাড়িতে, যে আলোচনাটা আমার বাড়িতে হয় না। কিন্তু এই মাধ্যমিকের বাংলা পরীক্ষা যখন আমি দিতে যাচ্ছি, আমরা দুজনেই কিন্তু একই উত্তরটা লিখছি, তো আমি স্বাভাবিকভাবেই অনেকটা পিছিয়ে গেলাম। আমাকে স্কুলে যা পড়ানো হয়েছে তাকেও স্কুলে তাই পড়ানো হয়েছে, কিন্তু সে বাড়িতে গিয়েও ওই স্পেসটা পেয়েছিল। সেটা একজন সংরক্ষিত জাতিগোষ্ঠীর মানুষ সেই সুযোগটা, সেই কালচারাল ক্যাপিটালটা পায় না। যাতে সেই সংরক্ষিত মানুষটা কালচারাল ক্যাপিটালটা পায় এবং তার পরের প্রজন্ম আরও ভালোভাবে বাঁচতে পারে এবং শিখতে পারে, সেই জন্য সংরক্ষণটা দরকার। ধন্যবাদ। আপনার নাম? আমার নাম শাহজাহান। থ্যাংক ইউ। ছাত্রদের আন্দোলন দিল্লি থেকে শুরু, ঝাড়খণ্ডে চলছে, আর আজ কলকাতায় নেহা বেরা সাংবাদিক সম্মেলন করে গেলেন। তো আমরা সেইখান থেকে একজন ছাত্রের ব্যক্তিগত মত শুনলাম। উনি বললেন কোনো কিছু ব্যক্তিগত হয় না, সব কিছুই রাজনৈতিক। এই রাজনৈতিক পরিবেশে এই ছাত্রদের লড়াই জানি না কতদিন চলবে।